আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক দিন ভিডিও দিতে পারি নাই। এই ভিডিওটি হচ্ছে সমসাময়িক সাম্প্রতিক সময়ে যে ধরনের ঘটনাগুলো ঘটে গেল, এই ঘটনার আলোকেই আজকের ভিডিওটি। আপনারা যদি পুরো ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটি আসলে কত গুরুত্বপূর্ণ। আর পুরো মন দিয়ে না দেখলে বুঝতে পারবেন না যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে যে একটি মামলা হলে কিভাবে সেই মামলা থেকে পরিত্রাণ পাওয়া যায়। অর্থাৎ পরিত্রাণ বলতে আমি এটা বোঝাচ্ছি যে ধরেন এখন সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনের বা বিভিন্ন আন্দোলনের সময়ে যে সকল মানুষের নামে মামলা হয়েছে, যে সকল ছাত্রের নামে মামলা হয়েছে, এই মামলা হলে ছাত্ররা এই মামলা থেকে কিভাবে বাঁচতে পারে, অর্থাৎ তারা কিভাবে বুঝবে যে তাদের নামে আর মামলা নেই, অর্থাৎ এই মামলাটা কিভাবে ধুয়ে ফেলা যায়, কিভাবে মুছে ফেলা যায়, আদৌ সম্ভব কি না, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। তো আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেবেন যাতে অন্য সবাই উপকৃত হয়। দেখুন, আমি ভিডিও বানাই কিন্তু আমার উপকারের জন্য না, আমি মানুষের জন্য ভিডিও বানাই যাতে মানুষ দেখে ভিডিওটি উপকৃত হয়। আপনারা দেখবেন আমি 6 মাস 7 মাস পরেও ভিডিও তৈরি করি। এটা কিন্তু আমার পেশা না। আমার কাছে যেটা অসঙ্গতিপূর্ণ, যেটা উপকার মনে হয় মানুষ উপকৃত হতে পারে, সেই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু আমি ভিডিও বানাই। চলুন দ্রুত শুরু করি মূল ভিডিওতে। মামলা হয় কিভাবে? ধরেন থানায় মামলা হয়। থানায় মামলা কোর্টে হতে পারে, কোর্টের বিষয়টি ভিন্ন ব্যাপার। এটি আসলে এই মামলাগুলো কিন্তু কোর্টে হয়নি। সাম্প্রতিক সময়ে যে মামলাগুলো হয়েছে ছাত্রদের আন্দোলনে যে মামলাগুলো হয়েছে, তো সেটা কিন্তু থানাতেই হয়েছে। এই জন্যই আমরা আজকে আলোচনা করব থানায় মামলা হলে কিভাবে সেই মামলা আপনি বুঝবেন যে আপনার মামলা শেষ হয়ে গেছে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে মামলা শেষ হয়ে গেছে বা আপনার নামে যে মামলা হয়েছিল, আপনি আদৌ এই মামলা হলে চাকরি পাবেন কি পাবেন না, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। সুতরাং পুরো ভিডিওটার সাথেই কিন্তু আপনারা থাকবেন, যদি না থাকেন মিস করবেন। থানায় যদি মামলা হয় তাহলে থানায় মামলা হতে গেলে আপনার আগে এফআইআর হতে হয়। এফআইআরের মাধ্যমে হয়। এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ বাংলাতে যেটাকে বলা হয় প্রাথমিক তথ্য বিবরণী। এই তথ্য বিবরণীতে আপনার নাম ওঠে। এই তথ্য বিবরণীতে এজাহারে যখন আপনার নাম ওঠে তখন কিন্তু এটা আবার সিডিএমএসে আপনার অনলাইনে উঠে যায়। সিডিএমএসের অর্থটা হলো কি? ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। সিডিএমএস এর ফুল মিনিং হলো ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বা সিস্টেম। অর্থাৎ আপনার অনলাইনে যখন একটা মামলা আপনার নামে এন্ট্রি হলো, এই মামলাটা কিন্তু সাথে সাথে যদি সিডিএমএসে উঠে যায় তাহলে অনলাইনে কিন্তু উঠে গেল। আপনার নামে যদি কোথাও সার্চ দেয় তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার নামে যে মামলা হয়েছিল এই মামলাটা আপনার হয়ে গেছে। ওইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে নাম রহিম, পিতা করিম, গ্রাম অমুক জায়গায়, থানা অমুক জায়গায়, জেলা অমুক জায়গায়, এর নামে এই ধারার এত সালে এত তারিখে একটি মামলা রুজু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার মামলা তো আমার নামে রুজু হতেই পারে, আমার সেই মামলায় চার্জশিটও হতে পারে। চার্জশিট নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা মন চাইলে দেখে নিতে পারেন, আর না চাইলে দেখার দরকার নাই, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবার আপনার নামে ধরেন সিডিএমএসে উঠে গেল, তাহলে আপনার মামলাও নিষ্পত্তি হয়ে গেল। এখন আপনার করণীয় কি? এটা কি আর জীবনে কখনো মোছা যাবে না? না, এটার সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে কি, ধরেন আপনার নামে মামলা হলো, মামলা হওয়ার পরে সেই মামলাটা আদালত থেকে খারিজ হয়ে গেল, তাহলে আপনার করণীয় কি? আপনার নামে তো মামলা নেই, আপনি দেখছেন, অথচ সিডিএমএস সার্চ দিলে আপনার নামে মামলা দেখাচ্ছে, তখন আপনার করণীয় কি? তখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি আমি বলবো, তার আগে কিছু ধাপ বলবো মামলার। ধরেন আপনার নামে মামলা হওয়ার পরে আপনাকে যথারীতি কোর্টে কিন্তু আইনের মুখোমুখি হতে হবে। আপনি একজন ভালো লয়ার ধরবেন, লয়ারের মাধ্যমে আপনার মামলাটা আপনি ফেস করবেন। ফেস করার পরে যদি আপনার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়, দাখিল হওয়ার পরে আপনার নামে চার্জশিট দাখিল হতেই পারে। চার্জশিট দাখিল হওয়ার পরেও যে যখন আদালতে বিচার কার্য বা শুনানির জন্য আপনার দিন ধার্য করা হবে, তখন যদি আপনি সেখানে দোষী সাব্যস্ত হন, সেটা দোষী সাব্যস্ত যদি হয়ে যান, তাহলে আপনি উচ্চ আদালতেও কিন্তু আপনার যে দোষী সাব্যস্ত হয়ে গেলে যে আপনার সব শেষ হয়ে গেল বিষয়টি এমন না। আপনি উচ্চ আদালতে যেতে পারেন, সেখান থেকে আপনি খালাসও পেতে পারেন। এখন আপনি নিম্ন আদালত থেকেই খালাস পান আর উচ্চ আদালত থেকেই খালাস পান, তাহলে আপনার ওই যে সিডিএমএসএ মামলাটা আপনার নামে উঠে গেল, এটা থেকে আপনি মুছবেন কিভাবে? আসলে এইটার একটা সিস্টেম হচ্ছে এইটা, আপনার মামলাটা যখন আদালত থেকে আপনার মামলাটা খারিজ করে দিবে কিংবা আপনার চার্জশিট থেকে আপনার নাম বাদ দিয়ে দিল, আপনার আদালত থেকে আপনাকে নির্দোষ আপনি নির্দোষ প্রমাণিত হলেন অথবা আপনি খালাস পেলেন,
আপনার মামলার মুলতবি ঘোষণা করলো, আদালত ইচ্ছা করলে মানে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। মেন যে বিষয়টা হলো, আদালত যেই সিদ্ধান্তই নিক না কেন, আপনাদের উচিত আদালতের ওই কাগজটা আপনার মানে আপনার কাছে নিয়ে সংরক্ষণ করা। এবার ধরেন আপনাদের, আমি বলছিলাম আপনাদের চাকরি হবে কি না, আসলে চাকরি হবে কি হবে না এই বিষয়টা মানে মানে খুব জটিল কোনো বিষয় না। চাকরি হবে না এটা বলা যাবে না। আপনার নামে মামলা হলেই যে চাকরি হবে না, বিষয়টা কিন্তু এমন না। আপনার নামে একটা মামলা হতে পারে, কারণ কি আপনার নামে একটা মামলা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সেই মামলাটা তো নিষ্পত্তি হতে পারেন, সেখানে তো আপনি নির্দোষ হতে পারেন। তাহলে আপনার মানে মামলা হলেই যে আপনার চাকরি হবে না, বিষয়টি এমন না। এখন মামলা হলেই যে চাকরি হবে না, এটার জন্য ভয় না পেয়ে আপনার কিছু করণীয় কর্তব্য আছে। ধরেন আপনি চাকরিতে ইন্টারভিউ দিলেন, আপনি লিখিত পরীক্ষায় টিকলেন, আপনি মৌখিকে মানে টিকে থাকলেন, আপনি বাছাই পর্বে চূড়ান্তভাবে আপনাকে নিয়োগ করা হলো, তখন আপনার ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনে সিডিএমএস সার্চ দিয়ে যদি মামলা পাই, সেটা থেকে বাঁচবেন কীভাবে? ওই যে আগেই বলছিলাম যে যদি মামলা হয়ে থাকে তাহলে এটার থেকে পরিশুদ্ধভাবে আপনি মুক্তি পাবেন কিভাবে? আপনি অবশ্যই আপনার মামলার কপি কোর্ট থেকে তুলবেন, যে আদালত থেকে, অর্থাৎ যে আদালত থেকে আপনি মুক্তি লাভ করেছেন, আপনার মামলা খারিজ করে দেওয়া হয়েছে, আপনার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে, এই কাগজপাতিগুলো আপনার সংশ্লিষ্ট কোর্ট থেকে। কোর্ট কী করে ওই জায়গায় লিখে দেয় যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অমুক আদালত হইতে বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা জেলা ম্যাজিস্ট্রেট, যে আদালত থেকেই আপনাকে ওই আদালত লিখে দেবে যে মামলা নম্বর এত, তারিখ এত, ধারা এত, এই মামলা দায় হইতে অত্র আদালত হইতে এত তারিখে আপনার মামলা দায় হইতে অব্যাহতি মানে প্রদান করা হলো, ঘোষণা করা হলো। আপনি এই কপিটা লিখে নিয়ে চলে আসবেন। এবার যদি কোনো তদন্তকারী কর্মকর্তা আপনার চাকরির ক্ষেত্রে উনি তদন্ত করে মামলা পান, তাহলে তখন আপনাকে তো অবশ্যই বলবে, আর যদি না বলে আপনি প্রকাশ করবেন। মিথ্যের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মিথ্যের আশ্রয় নিয়ে বাঁচার মতো কোনো উপায় নাই। এই যে সিডিএমএসের সিস্টেমটা এখন কিন্তু অনেকেই জানে না যে তার নামে মামলা আছে কিনা, কিন্তু সার্চ দিলে কিন্তু বের হয়ে আসে। তার নিজের অজান্তেও মামলা হতে পারে, কারণ মামলা হওয়ার তো কোনো মানে বিভিন্নভাবে হতে পারে, জ্ঞাত অজ্ঞাত বিভিন্নভাবে কিন্তু হয়ে থাকে, অনেকে এই জন্যই জানে না। এই জন্য আপনাদের উচিত ন্যায় এবং সত্যের সাথে থাকা উচিত। যে বলা যে আমার নামে এরকম একটা মামলা হয়েছে, যদি আপনি জেনে থাকেন আমার নামে এরকম একটা মামলা হয়েছে, যদি আপনি না জেনে থাকেন তাহলে সেই যে আপনার যদি বলে যে আপনার নামে তো এই মামলা আছে, আপনি সেই মামলার সূত্র ধরে আপনি কি করবেন, সংশ্লিষ্ট আদালতে যে এই কাগজপাতিগুলো, আমি আবারও বলছি যে মামলা হতে অব্যাহতি প্রদান করা হয়েছে, মামলা হতে খালাস প্রদান করা হয়েছে, আপনার মামলাটা স্থগিত করা হয়েছে, এরকম যে ধরনের সিদ্ধান্ত আসুক না কেন আদালত থেকে, আপনি অবশ্যই এই কপি মানে সংরক্ষণ করবেন, নিজের বাসায় রাখবেন, অত্যন্ত যত্ন সহকারে বাসায় রাখবেন। আপনার ধরেন যাদের নামেই মামলা হোক না কেন, মামলা যদি আপনার সকল মামলা প্রত্যাহারও করা হয়, তারও একটা কপি কিন্তু আপনি রাখবেন। এই যে সাম্প্রতিক সময়ে অনেকে ভয়ভীতির ভিতরে আছে, আমার নামে তো মামলা হয়ে গেছে, আমি মনে হয় আর সারা জীবন চাকরি করতে পারবো না। আসলে বিষয়টি না। কেউ মানে আসলে সাজা হওয়ার আগ পর্যন্ত, সাজা হইলেও তো সাজার মেয়াদ শেষ করে আসলে তো আপনি তো তখন তো নিরপরাধ, তাহলে কেন আপনার চাকরি হবে না? বিষয়টা এরকম না, কারণ দেশের নাগরিক হিসাবে চাকরি পাওয়ার অধিকার আপনার থাকবে, অবশ্যই থাকবে। তবে হ্যাঁ, যদি আপনার রাষ্ট্রবিরোধী কোনো মামলা আপনার চলমান থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনি চাকরি নাও হতে পারে। যদি কর্তৃপক্ষ ইচ্ছা করে যে তার মামলা নিষ্পত্তি হওয়ার পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করবে, এটা করতেও পারে, নাও পারে, তবে না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কেউ এই কাল বিলম্ব করে না, কারণ কাল বিলম্ব করার পরে যদি বিষয়টি এমন হয় যে আপনার সাজা হয়ে গেল, তাহলে এই যে মাঝখানে গভর্নমেন্ট যে লেন্দি করলো, এই যে সময়টা কালক্ষেপণ করলো, সেক্ষেত্রে তো গভর্নমেন্ট পিছিয়ে পড়বে। বুঝেন তো, সরকার তো আর কোনো কিছুর জন্য বসে থাকবে না, সরকারকে তাৎক্ষণিকভাবে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, অনেক নিয়োগ দিতে হয়, অনেক কিছু বাতিলও করতে হয়। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।